আসসালামু আলাইকুম। তানজিম সাকিবের অ্যাগ্রেশনটা সবার কাছে খুব ভালো লেগেছে বাবর হায়াতকে আউট করার পর। কিন্তু বাবর হায়াতকে আউট করার ইনসিডেন্টটায় আমি তার প্রশংসা করতে চাই টেকনিক্যাল জায়গা থেকে। টেকনিক্যাল জায়গা থেকে কেন? কারণ ইমিডিয়েট আগের বলটা কিন্তু একটা বাউন্ডারি কনসিড করেছিলেন এবং ইমিডিয়েট আগের বলটা একটা শর্ট অফ লেন্থের বল ছিল। সেই শর্ট অফ লেন্থের বলটাকে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন বাবর হায়াত। এবং পরের বলটা তিনি এক্সপেক্ট করছিলেন যে ওইরকম শর্ট লেন্থের বলই করবেন, কারণ শর্ট লেন্থের বল সিমে পড়ে সেগুলো বেশ উঠছিল। কিন্তু তানজিম সাকিব যে কাজটা করেছেন, প্রি মেডিটেটেড শটটা বুঝতে পেরে একদম সামনে বল পিচ করেছেন এবং সেটা একটা শার্প মুভমেন্ট করেছে, দেন ওই বলতে আউট হয়েছেন। সো দিস ইজ কল্ড প্রেজেন্স অফ মাইন্ড। একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সেই বৈশিষ্ট্যের জায়গাটা থাকবে। এবং তানজিম যখন প্রথম ওভারে বল করতে এসেছেন, লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির এই জায়গাটা প্রশংসা করতে হয়। যখন দেখেছেন তাসকিন আহমেদ বেশ ভালো মুভমেন্ট পেয়েছিলেন প্রথম ওভারটাতে, পেছনের লেন থেকে বাউন্স পেয়েছিলেন, লিটন কুমার দাস অনেক দিন পর তানজিম সাকিবকে পাওয়ার প্লেতে ওই টাইমে বোলিং করতে এনেছেন, যেটা লিটন কুমার দাস ক্যাপ্টেন হওয়ার পর থেকে কিন্তু আমরা তানজিম সাকিবকে খুব বেশি পাওয়ার প্লেতে বোলিং করতে দেখছি না। কালকের ম্যাচ নিয়ে লিটন ক্যাপ্টেন্সি পাওয়ার পর মাত্র সপ্তমবারের মতো তানজিম সাকিব পাওয়ার প্লেতে বোলিং করলেন। এইটা কিন্তু একটা খুব অবাক করা বিষয়, কারণ তানজিম সাকিব মূলত প্রমিনেন্ট হয়েছিলেন পাওয়ার প্লেতে ভালো বোলিং করে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে। বাট লিটন আসার পর আসলে কম্বিনেশনজনিত কারণে তানজিম সাকিবের ওই সুযোগটা হচ্ছিল না, যে কারণে তানজিম সাকিবকে ম্যাক্সিমাম মিড ওভার্সেই বোলিং করতে হচ্ছিল এবং সেই জায়গা থেকে তার কাছ থেকে প্রোডাক্টিভিটিটা আমরা আসলে খুব বেশি পাচ্ছিলাম না। আমরা যদি একটু পরিসংখ্যান দেখার চেষ্টা করি, তাহলে প্রথম 6 ওভারে এই বছরটাতে তানজিম সাকিব 7টা ইনিংসে 10 ওভার বল করে 77 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। ইকোনমি রেটটা 7.70, যেখানে প্রতি 19 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। গত বছর যদি আপনারা চিন্তা করেন, তাহলে গত বছর তিনি মোটামুটি 202 রান নিয়ে 10টা উইকেট পেয়েছিলেন, 7.77 ছিল তার ইকোনমি রেট। এবং এই জায়গাটাতে তিনি বেশ ভালো বোলিং করেছিলেন পাওয়ার প্লেতে। প্রতি 15 রানে তিনি একটা করে উইকেট পেয়েছিলেন গত বছর। সো আলটিমেটলি গত বছর তাকে আমরা পাওয়ার প্লেতে যেভাবে প্রমিনেন্টলি বোলিং করতে দেখেছি, লিটন ক্যাপ্টেন হওয়ার পর কিন্তু পাওয়ার প্লেতে তাকে বোলিং করানো ওইভাবে হয় নাই। কিন্তু পাওয়ার প্লেতে তানজিম সাকিবের কাছ থেকে নতুন বলে এই টাইপের সারফেসে বেস্ট প্রোডাক্টিভিটি আদায় করা সম্ভব, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। মিড ওভার্সের জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি, মিড ওভার্সে কিন্তু তানজিম সাকিব যখন প্রথমবারের মতো বোলিং করতে আসছেন, বিশেষ করে রাতের ম্যাচে ডিউ ফ্যাক্টর হ্যান্ডেলেন্সের জায়গাটায় একটা খামতির জায়গা কিন্তু দেখা গেছে, একটা কমতির জায়গা দেখা গেছে এই বছরটাতে। আপনি গত বছরের সঙ্গে এই বছর যদি একটু কম্পেয়ার করেন মিড ওভার্সে 7 থেকে 15 নম্বর ওভারে, তাহলে সেই জায়গাটায় এই বছরটাতে 7.64 ইকোনমি রেটে তানজিম সাকিব বোলিং করেছেন মিড ওভার্সে, যেটা গত বছর ছিল 6.79। ইভেন অনেক বেশি এই বছরটাতে মিড ওভার্সে তিনি বোলিং করেছেন, যেটা আপনারা পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন। গত বছর কিন্তু এত বেশি মিড ওভার্সে তানজিম সাকিব বোলিং করেন নাই। ডেথ ওভার্সের কথা বলবো, ডেথ ওভার্সে তানজিম সাকিব এই বছর 5 ওভার বল করে 63 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন, 10 ইকোনমি রেটে বোলিং করেছেন। সো ডেথ ওভার্সে তার কাছ থেকে কার্যকারিতাটা ওইরকমভাবে পাওয়া যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তানজিম সাকিবের কাছ থেকে কার্যকারিতা পেতে চাইলে আপনি পাওয়ার প্লেতে অন্তত তাকে 2 ওভার বোলিং করাবেন। বাট আনফর্চুনেটলি আমাদের এখানে যে প্রবলেমটা দেখা যায় যে সবাই নতুন বলের বোলার, ইভেন শেখ মেহেদিও নতুন বলের বোলার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সো দিস ইজ দ্য প্রবলেম, যেটা আসলে কম্বিনেশনজনিত কারণে তানজিম সাকিবের কাছ থেকে বেস্ট প্রোডাক্টিভিটিটা বাংলাদেশ আদায় করতে পারে নাই বা লিটন কুমার দাস আদায় করতে পারেন নাই। তবে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসা করতে হবে এই জায়গাটাতে, যখনই রিয়েলাইজ করতে পেরেছেন যে উইকেটের নেচারটা এরকম, যেখানে পেছনের লেন থেকে ভালো বাউন্স, ভালো ক্যারি আদায় করা যাচ্ছিল, তানজিম সাকিবকে কিন্তু পাওয়ার প্লেতেই বোলিং করিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে এরকম সিচুয়েশন যদি অকার করে, ডেফিনেটলি তানজিম সাকিব শুড বোল ইন দ্য পাওয়ার প্লে। এবং আপনি এরকমও করতে পারেন যে 1 ওভার মেহেদিকে করাচ্ছেন, 1 ওভার তাসকিন, ইমিডিয়েট পরের ওভার আপনি তানজিম সাকিবকে নিয়ে এসে আবার মেহেদিকে আনছেন, আবার তাসকিনকে, আপনি 6 ওভার 3 জনকে 2-2-2 করে করাতেই পারেন যদি প্রোডাক্টিভিটির জায়গাটা হয়। আমরা জানি যে মোস্তাফিজুর রহমান কিন্তু আলটিমেটলি তার প্রোডাক্টিভিটিটা আমরা একটু অপেক্ষাকৃত পুরাতন বলেই বেশি দেখতে পেয়েছি। সো অনেক সময় আপনার সেটা প্রয়োজন হবে না। তারপরও আমি যদি একটা কথা বলি যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নতুন বলের প্রোডাক্টিভিটি শরীফুলও খুব ভালো জেনারেট করতে পারেন। ইভেন আবুধাবির মাটিতে বাহাতি পেস বোলারদের একটা বেশ ডমিনেশন আমরা দেখতে পেয়েছি। ইউ নেভার নো যে আমরা এরকমও দেখতে পারি যে শরীফুলকেও শ্রীলঙ্কার সঙ্গে খেলানো হচ্ছে। ইউ নেভার নো, তাসকিন আহমেদ সেই জায়গাটা ড্রপ পড়লেও পড়তে পারেন। আমি জানি না কথাটা বলা ঠিক হচ্ছে কি না। যদি সেই জায়গাটা আপনি তানজিম সাকিবকে বেস্ট 11-এ খেলাতে চান, পেস বোলিং একটা হেলদি কম্পিটিশন এবং সেখানে একটা মধুর সমস্যায় তো পড়তে হয়। আপনি আমার ভোট যদি বলেন, আমি শরীফুলকে তো খেলাতে চাইবো শ্রীলঙ্কার সঙ্গে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। তবে ডেথ ওভার্স একটা অনেক বড় চিন্তার জায়গা চলে আসে। অবশ্যই ডেথ ওভার্সে শরীফুল আবার বেশ
খারাপ বোলিংই করেছেন সাম্প্রতিক সময়ে। সো টিম ম্যানেজমেন্টকে খুব ট্রিকি সিদ্ধান্ত নিতে হবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।